নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল, ইতিহাস অপশনাল, অল জিএস পেপার্স, কম্পালসারি বাংলা, ইংলিশ ইত্যাদির ক্লাস করানো হয়। আমাদের খুব তাড়াতাড়ি তোমরা জানো যে আমাদের কম্পালসারিরও ক্লাস আসতে চলেছে, তো অবশ্যই তোমরা সাথে থাকো। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে ইতিহাস অপশনালের ক্লাস, এবং যারা যারা ইতিহাস অপশনালকে বেছে নিয়েছো ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি উভয়ের ক্ষেত্রে, তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আমাদের ইতিহাস অপশনালের সেগমেন্টটা শুরু হয়েছে এই কদিন হলো। আগের ক্লাসটা একদম ইন্ট্রোডাকশন যে ক্লাসটা ছিল, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। এই সেগমেন্টে আমরা পেপার 1, পেপার 2 সিলেবাস ভিত্তিক আলোচনা তো আমরা করবই, তার সাথে সাথে যে টপিক আছে সেই টপিকগুলো আলোচনা করব। কিভাবে তোমরা নোট তৈরি করতে পারো, কোন কোন বই ফলো করবে, সবগুলো কিন্তু আমরা আলোচনা করব। আজকের যে বিষয় ইতিহাস অপশনালে সেটা হচ্ছে পেপার 1 থেকে আমরা আলোচনা করব একেবারে প্রথম চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে সিলেবাস অনুযায়ী সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, বা হিস্ট্রি রয়েছে, সোর্সেস অফ হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি বলে না, সোর্সেস অফ হিস্ট্রি। তো সোর্সেস বিষয়টা রয়েছে। সোর্সেস মানে হচ্ছে গিয়ে কি, ঐতিহাসিক উপাদান। এখান থেকে মোটামুটি 5টা থেকে 6টা প্রশ্ন আমাদের তৈরি করতে হবে। বুঝতেই পারছো তোমরা, যদি তোমরা সিলেবাসটাকে ভালোভাবে ডিকোড করে নাও তাহলে কিন্তু নোটটা তৈরি করতেও সুবিধা হয়, পড়তেও সুবিধা হবে, এবং পরীক্ষার খাতায় গিয়ে এক্সিকিউট করতেও কোনো প্রবলেম হবে না। আরেকটা যেটা বলার সেটা হচ্ছে, যেভাবে তোমরা নোট তৈরি করবে সেটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা। কেননা ধরো তোমরা একটা নোট তৈরি করলে 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা, কিন্তু পরীক্ষার খাতায় তো তোমরা অতটা লিখতে পারবে না। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সবসময় কনসাইজ নোট তৈরি করব, যেই নোটটা আমরা মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে পারবো। অর্থাৎ ধরো একটা 20 নম্বরের প্রশ্ন আছে, 20 নম্বরের প্রশ্নের জন্য আমাদের কতটা লিখতে হবে? ঠিক আছে, খুব বেশি হলে 4 পৃষ্ঠা। অবশ্যই প্রশ্নর কি ডিমান্ড অনুযায়ী ডিপেন্ড করছে, কি প্রশ্ন তার উপর ডিপেন্ড করছে। আমি জাস্ট একটা বললাম, হাতের লেখার উপর অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু মোটামুটি 3.5 থেকে 4 পৃষ্ঠার উপরে যাওয়ার কথা নয় 20 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্নের জন্য 3 পৃষ্ঠা, 10 নম্বরের প্রশ্নের জন্য 1 থেকে 1.5 পৃষ্ঠা, এইরকমভাবে কিন্তু তোমরা মাথায় রাখবে। কারণ আমাদের 3 ঘন্টা হাতে সময় মাত্র, সেটার মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে, অনেকগুলো প্রশ্ন অ্যাটেম্প করতে হবে, এবং সব প্রশ্ন করে আসতে হবে। একটা প্রশ্নের উত্তর কিন্তু ছাড়া যাবে না, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং ইতিহাস অপশনাল এমন একটা জায়গা, প্রেডিক্টেবল কোশ্চেন আসে। যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করি, সিলেবাসটা মোটামুটি ভালোভাবে তৈরি রাখি, একদম প্রেডিক্টেবল কোশ্চেন আসে, করা যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু কি, একটা ভাস্ট এরিয়া থেকে আসে, তো ভাস্ট সিলেবাস, সেই জন্য কি হয়, আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। তো সেইটা সরার জন্য, সেটা বার করার জন্য আমাদের অপশনালের প্রতি খুব গুরুত্ব দিতে হবে। আজকেই মনে হয় ডাব্লিউবিসিএস এর প্রিলি রেজাল্ট বেরিয়েছে 2023-এ। যারা যারা তোমরা পেয়েছো তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা। কদিন আগে ইউপিএসসিরও প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে, যারা পেয়েছো তোমাদের ক্র্যাক করেছো, সামনের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং অপশনালটা কিন্তু যারা এখনো শুরু করোনি তাদের কিন্তু অবশ্যই শুরু করে ফেলো, কারণ অনেকে কি করে ভাবে যে আমাদের রেজাল্ট বেরাবে প্রিলিমসের, তারপরে আমরা অপশনালটা পড়বো, যাদের অপশনাল রয়েছে। তো সেটা খুবই ভুল একটা ডিসিশন, কিন্তু হ্যাঁ, কিছু করার নেই। যারা এই ডিসিশনটা নিয়ে ফেলেছো, একদম সামনেই ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বলছি, অগস্টে এক্সাম, একেবারেই অপশনালটাকে কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে, শুরু করে দাও। আর যারা শুরু করেছো খুব ভালো কথা, রিভিশন করতে থাকো, ঠিক আছে। যাকে আবার ভিডিওতে চলে আসছি, যেটা হচ্ছে কি, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সোর্সেস বা ইতিহাসের উপাদান। তো ইতিহাসের উপাদানের মধ্যে থেকে আমরা যদি প্রশ্ন করি, প্রথম কথা হচ্ছে ইতিহাসের উপাদান বলতে কি বোঝায়। ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলবো, আমাদের যদি বলা হয় ইতিহাসের জনক হচ্ছে কি হেরোডোটাস, এবং তার পরবর্তীকালে আমরা থুকিডিডিসের নাম শুনেছি, সেটা হচ্ছে গ্রিসের তারা। তো তারা গ্রিসের ইতিহাস লিখে গেছে। ভারতের ইতিহাস সেরকমভাবে ইতিহাস গ্রন্থ কিছু লেখা হয়নি, প্রাচীন ভারতের ইতিহাস তো সেভাবে লেখাই নেই। তো কিন্তু এবার ঐতিহাসিকরা কিভাবে এই, মানে যেহেতু ইতিহাস লেখা হয়নি, ঐতিহাসিক কোনো গ্রন্থ পাওয়া যায় না, কিন্তু ইতিহাসটা কিভাবে লেখা হলো, কিভাবে তখনকার সম্পর্কে জানা গেল, তার কিছু উপাদান রয়েছে, ঠিক আছে। তো কি কি উপাদান রয়েছে, প্রথমে আমাদের জানতে হবে সাহিত্যিক উপাদান, তারপরে জানতে হবে প্রত্নতাত্ত্বিক উপাদান। দুটি উপাদান রয়েছে। কি কি উপাদান রয়েছে? সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান। তো একটা ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে সাহিত্যিক উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, আবার একটা আসতে পারে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এবার সাহিত্যিক উপাদানটা কি? সাহিত্যিক উপাদান মানে কি? দেখো, ইতিহাস গ্রন্থ রচিত হয়নি প্রাচীন ইতিহাসে, প্রাচীন ভারতে, কিন্তু বিভিন্ন গ্রন্থ তো রচিত হয়েছে। বিভিন্ন পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত লিখিত রয়েছে, পুরাণ লিখিত আছে,
আমরা যদি দেখি বেদ আছে, পুরাণ আছে, রামায়ণ মহাভারত আছে, হ্যাঁ, এগুলো রচনিত হয়েছে। এছাড়া বিভিন্ন বললাম ভ্রমণ বৃত্তান্ত রয়েছে পর্যটকদের, বিভিন্ন রাজাদের সভাকবিরা তাদের সম্পর্কে লিখে গেছে, হ্যাঁ। তো এই যে বিভিন্ন গ্রন্থ, এই গ্রন্থগুলো থেকেও কিন্তু তৎকালীন ইতিহাস সম্পর্কে আমাদের একটা ধারণা হয়। হ্যাঁ, এবার একটা বিষয় হচ্ছে গিয়ে সাহিত্যিক উপাদানকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি দেশীয় সাহিত্য, আর একটা হচ্ছে বৈদেশিক সাহিত্য। ঠিক আছে, এগুলো প্রশ্নের মধ্যে, এগুলো কিন্তু একেবারে তোমাদের নোটের মধ্যে থাকবে। ঠিক আছে, জাস্ট আমি আলোচনা করছি বোঝানোর জন্য। নোটটা তৈরি করবে তোমরা নিজেরা, জাস্ট টপিকটা বুঝে নাও। দেখো, মুখস্থ করলেই কিন্তু হয়ে যাবে না, আমাদের কিন্তু বিষয়টা বুঝতে হবে, তবেই কিন্তু আমরা নিজস্ব ভালোভাবে লিখতে পারবো। তাহলে যেটা বলছি যে সাহিত্যিক উপাদানের মধ্যে দুটো ভাগ, দেশীয় উপাদান এবং বিদেশি উপাদান। এবার দেশীয় উপাদানের মধ্যে প্রাচীন ভারতের ইতিহাসে কি কি থাকতে পারে, হ্যাঁ, একটু কমন সেন্স তোমরা লাগাবে। এক নম্বর হচ্ছে কি আমাদের পুরাণ, বেদ, রামায়ণ, মহাভারত সেই জায়গা থেকে যেমন পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো আমাদের ইনফরমেটিভ বিষয় থাকে, তো সেগুলো আমরা আলোচনা করছি না এই ভিডিওতে। ইনফরমেটিভ বিষয়গুলো আমাদের নোটে লেখা থাকে। আচ্ছা, আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে, ইতিহাস অপশনালেরও শুরু হয়ে গেছে। যদি তোমরা জয়েন করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, আমরা কিন্তু ব্যাচে নোটসটা লিখিয়ে দিই। ঠিক আছে, যাই হোক, যেটা বলছিলাম, আর ফ্রি ক্লাস তো রয়েছে ইউটিউবে। তো যদি আমরা বলছি দেশীয় উপাদানের মধ্যে আমরা বিভিন্ন গ্রন্থ পেলাম, দেশীয় লেখকদের গ্রন্থ, হ্যাঁ, যেমন ধরো রাজতরঙ্গিনী, হ্যাঁ, কলহনের লেখা রাজতরঙ্গিনী, এটা একটা বলা যেতে পারে প্রামাণ্য গ্রন্থ এবং কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায়। বা আমরা যদি দেখি কৌটিল্যের অর্থশাস্ত্র, ঠিক আছে, এগুলো দেশীয় উপাদান, দেশীয় গ্রন্থ। এরকম আরও অনেক আমাদের উদাহরণ দিতে হবে। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, হ্যাঁ, স্মৃতিশাস্ত্র, ঠিক আছে, এই মনুস্মৃতি যেমন আছে, বিভিন্ন সব আমাদের জানতে হবে, সেগুলো কিন্তু উদাহরণ হিসেবে দিতে হবে। ঠিক আছে, এটা আমাদের দেশীয় উপাদান। বৈদেশিক উপাদানের মধ্যে যারা পর্যটকেরা এসেছেন তাদের যে ভ্রমণ বৃত্তান্তগুলো আছে, যেমন হিউয়েন সাং হর্ষবর্ধনের সময়কালে এসেছে, ফা হিয়েন চীনা পর্যটকের কথা বলছি, বা আলবিরুনির মতো পর্যটকেরা, এই যে বিভিন্ন ভ্রমণ মানে পর্যটকেরা যারা এসেছে, হ্যাঁ, অ্যাম্বাসাডার্স বলা যেতে পারে, যারা যারা ছিলেন, তাদের যে ভ্রমণ বৃত্তান্তগুলো, যেমন মেগাস্থিনিসের ইন্ডিকা, এই ধরনের যে লেখাগুলো আছে সেটা কিন্তু বৈদেশিক বিবরণের মধ্যে পড়ছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের নোটসের মধ্যেও রাখতে হবে। তো এই যে এই বিবরণগুলো রয়েছে, এবার বিষয়টা হচ্ছে কি এই সাহিত্যিক উপাদানগুলি ইতিহাস রচনার ক্ষেত্রে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে, সমকালীন জায়গা রাখে, কিন্তু তার কিছু প্রোস থাকলে তো কনসও থাকবে, তার কিছু সীমাবদ্ধতা থাকবে, তার সীমাবদ্ধতাগুলো আলাদা করে প্রশ্ন আসতে পারে। তো কী সেই সীমাবদ্ধতা? সেটা হচ্ছে যেহেতু এটি সাহিত্যিক গ্রন্থ এবং সাহিত্যিক যে গ্রন্থগুলো আছে সেগুলোর মধ্যে একটা কি বলবো অতিশয়োক্তির বিষয় থাকে, সব কিছু প্রামাণ্য যে থাকবেই সেরকম কোনো ব্যাপার নেই। এবং যারা সভা কবিরা রাজাদের সম্পর্কে যখন লিখতেন তখন কি হতো, যে রাজাদের ভালো দিকগুলো দেখানো হতো, তাই তো, খারাপ দিকগুলো, রাজাদের যারা বিরোধিতা করতো তাদের ভালো দিকগুলো হয়তো দেখানো হতো না। এবং একটা রাজানুগ্রহ হলে যেটা হয় আর কি, তো সেই জায়গাগুলো একটা সীমাবদ্ধতা ছিল। আবার ধরো যে যদি বেদ উপনিষদগুলো, তার মধ্যে অতিলৌকিকতার বিষয় রয়েছে বা ধর্মের বিষয় রয়েছে, সেখানে আবার একটা মানে সেটাকেও খুব ভালোভাবে যারা ঐতিহাসিকরা আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে সেখান থেকে ঐতিহাসিক বৃত্তান্তগুলো তুলে নেন। কিন্তু অবশ্যই সীমাবদ্ধতাগুলোও রয়েছে। কিন্তু শুধুমাত্র ঐতিহাসিক উপাদানের মাধ্যমে, মানে শুধুমাত্র সাহিত্যিক উপাদানের মাধ্যমেই কিন্তু ইতিহাসটার প্রামাণ্য দলিল, যেটা বলা হয়, ইতিহাস তো হচ্ছে গিয়ে অতীতের প্রামাণ্য দলিল, তো সেটার দিক থেকে কিন্তু শুধুমাত্রই সাহিত্যিক উপাদান কিন্তু যথেষ্ট নয়। সেটাকে যাচাই করবার জন্য, সাল তারিখ এগুলো যাচাই করবার জন্য আমাদের কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের সাহায্য নিতে হয়। ঠিক আছে, তাহলে সাহিত্যিক উপাদান কিন্তু স্বয়ং সম্পূর্ণ ইতিহাস রচনার জন্য যথেষ্ট নয়, এটা আমাদের একটা সীমাবদ্ধতার মধ্যে পড়ছে। এবার আমরা যদি চলে যাই প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যেও এটাও ছোট ছোট প্রশ্ন আলাদা আসতে পারে। এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যেও গুরুত্বপূর্ণ বিষয় কি 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 প্রত্নতাত্ত্বিক উপাদানটা কি, আর্কিওলজিক্যাল যে সোর্সেসগুলো আছে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে আমরা খনন কার্য চালিয়ে পাই, মোটামুটি সেটাকে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে পারি। খনন কার্য চালিয়ে বলো বা ঐতিহাসিক রিসার্চের ক্ষেত্রে বলো, গবেষণার ক্ষেত্রে যেগুলো পাওয়া যায় সেটাকে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে বলি। এবার সেগুলো কি কি রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য। ঠিক আছে, লিপির একটা অবদান রয়েছে, মুদ্রার একটা অবদান অবশ্যই রয়েছে, এবং স্থাপত্য ভাস্কর্যের অবদান তো রয়েছেই। প্রথমে আসি লিপির কথায়। লিপি বলতে আমরা জানি যেই লিপিগুলো সম্রাটদের, যেমন অশোকের শিলালিপি আমরা শুনেছি, বা যদি দেশীয় লিপির কথা বলি, অশোকের শিলালিপি রয়েছে,
বা তোমার হস্তিগুম্ফা লিপি রয়েছে, বিভিন্ন অনেক ধরনের লিপি রয়েছে যেগুলোর অনেকের রচয়িতা কে, এগুলো প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট, যে এই লিপির রচয়িতা কে বা এই লিপি থেকে কি জানা যায়, এগুলো অনেকগুলো প্রিলিমসের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো কিন্তু তোমাদের নোটেও অবশ্যই থাকবে। ওই জন্য আমি ইনফরমেটিভ ব্যাপার মানে ফ্যাকচুয়াল ব্যাপারগুলো যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি যে কিভাবে এই উপাদানগুলো তোমাদের কাজে লাগবে, নোটটা কিভাবে তোমরা তৈরি করবে, ঠিক আছে। তো লিপির দিকটা একটা জায়গা আছে। এবার একটা দেশীয় লিপি এবং ধরো বৈদেশিক লিপি, ফরেন যে লিপিগুলো আছে, যেমন ধরো বোগস খাই ইনস্ক্রিপশন, হ্যাঁ, এইগুলো কিন্তু তোমাদের মানে লিপিকেও দুভাগ আছে, একটা দেশীয় লিপি এবং এবং আরেকটা হচ্ছে কি বৈদেশিক লিপি, এটা একটা জায়গা আছে। এবং লিপির ক্ষেত্রে কি হয়, কখনো কখনো লিপির মধ্যে কি কি থাকে, লিপির মধ্যে রাজার আদেশ থাকে, কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে থাকে, রাজার সাম্রাজ্য, রাজা কি কি সাম্রাজ্য জয় করলো, নতুন রাজ্য জয় করলো, এই এই বিষয়গুলো কিন্তু লিপির মধ্যে খোদিত থাকে। এবং এটা কিন্তু যেহেতু শিলালিপি এবং সেটাকে যদি উদ্ধার করা যায়, ইনস্ক্রিপশনগুলো ডিসিফার্ড করা যায়, যার ফলে কি হয় তখনকার সম্পর্কে একেবারে প্রামাণ্য বিষয় কিন্তু জানা যায়, ঠিক আছে। লিপি একটি প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে এবং ইতিহাস জানবার জন্য ইতিহাসের উপাদান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক আছে। এবার চলে আসে মুদ্রা। বিভিন্ন খনন কার্য চালিয়ে মুদ্রার আমরা সন্ধান পাই এবং মুদ্রাতে কি থাকে সেখানকার অবশ্যই রাজাদের সম্পর্কে জানা যায়, রাজার রাজত্বকাল, রাজার সম্পর্কে, রাজাদের ভালো লাগা খারাপ লাগা সম্পর্কে। যেমন ধরো সমুদ্রগুপ্তের কয়েনের মধ্যে, মুদ্রার মধ্যে বীণাবাদনরত একটা মূর্তির মাধ্যমে মানে জানতে পারা যায়, একটা মার্কের মাধ্যমে, যে তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন। এই ধরনের আরও অনেক বিষয়। বা ধরো শুধুমাত্র তাই নয়, খোদাই করা জিনিসগুলোই নয়, মুদ্রার যে কোয়ান্টিটি বা মুদ্রার যে কোয়ালিটি, সেটা স্বর্ণ মুদ্রা, তাম্র মুদ্রা, রৌপ্য মুদ্রা হতে পারে, সেগুলোর মাধ্যমে যে তৎকালীন যে অর্থনৈতিক ব্যাপ্তি, অর্থনৈতিক উন্নতি, এগুলোও সম্পর্কে আমরা জানতে পারি। হ্যাঁ, মুদ্রারও একটি গুরুত্বপূর্ণ অবশ্যই জায়গা রয়েছে এবং সেখানেও কিন্তু সাল তারিখ এগুলোও কিন্তু মেনশন করা থাকে মুদ্রার মধ্যে, সেটা একটা দিক। এবার চলে গেল স্থাপত্য ভাস্কর্য। স্থাপত্য ভাস্কর্য তো আমরা জানি যে স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলাদা করে কিছু বলবার নেই। তৎকালীন সময়কার যে রুইন্সগুলো আছে, আমরা হরপ্পা মহেঞ্জোদারো সময়েও দেখেছি যে সেখানকার যে স্থাপত্য ভাস্কর্য বলো, বা আমরা যদি পরবর্তীকালের মুসলিম শাসকদের বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তৎকালীন সময়ের ইতিহাসের প্রামাণ্যতার দলিল কিন্তু স্থাপত্য ভাস্কর্য রেখে গেছে, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে কি, যদি ইতিহাসের উপাদান আসে, দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে গিয়ে সাহিত্যিক উপাদান, সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্য, বৈদেশিক সাহিত্য, আর প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে মুদ্রা, লিপি, স্থাপত্য ভাস্কর্য, ঠিক আছে। এবার লিপির মধ্যেও একটা ভাগ রয়েছে, ইনফরমেটিভ ফ্যাকচুয়াল জায়গাগুলো তোমরা নিজস্বই অবশ্যই যে কোনো যদি বই ফলো করো সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা লিখো, ঠিক আছে, নোটটা তৈরি করো। আর আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে, সেখানে তোমরা ক্লাস জয়েন করলে সেখানে আমরা কিন্তু নোটসটা লিখিয়ে দিই, ঠিক আছে। আর যে কী কী বই লাগবে, বইগুলো আমরা বুকস বলে যে প্লেলিস্টটা আছে সেখানে কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। তো এক একটা টপিক ধরে এভাবে আলোচনা করব আমরা, কিভাবে তোমরা নোট তৈরি করবে। আচ্ছা, আর একটা বিষয়, 10 নম্বরের জন্য যেটা বললাম যে এখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসতে পারে, ওই যে তোমার ধরো সাহিত্যিক উপাদানগুলো আর আসতে পারে, যে ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলোর গুরুত্ব আলোচনা করো, এরমভাবে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর গুরুত্ব আলোচনা করো, একসাথেও আসতে পারে। বা লিপির উপাদান আলাদা করে এলো, লিপি সম্পর্কে আলোচনা করো, আলাদাভাবে এলো যে ঐতিহাসিক উপাদান হিসেবে লিপির গুরুত্ব লেখো, হ্যাঁ, বা মুদ্রার গুরুত্ব লেখো। এ ধরনের প্রশ্ন কিন্তু 10 নম্বরের আসতে পারে, 15 নম্বরের আসতে পারে, ওভারঅল যদি আসে 20 নম্বরের আসতে পারে, ঠিক আছে। তো সেই দিকগুলো তোমরা অবশ্যই দেখো, এভাবে নোটটা তৈরি করো যাতে তোমরা একেবারে কনসাইজ হয়, টু দ্য পয়েন্ট আনসার হয়, আর পরীক্ষার খাতায় কিন্তু তোমরা ভালোভাবে লিখতে পারো, ঠিক আছে। আবার আমরা পরের টপিকে আসবো। এই চ্যাপ্টারটা থেকে বলা যেতে পারে মোটামুটি এই ধরনের প্রশ্ন আসে। এবার আমরা আরও পরের চ্যাপ্টারে আমরা যাবো আস্তে আস্তে, প্রত্যেকটা টপিক অনুযায়ী, কোশ্চেন অনুযায়ী আমরা কিন্তু পরের ক্লাসগুলো করব। অবশ্যই সাথে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যাদের ইতিহাস অপশনাল রয়েছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে নিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।